দেশকে সফলভাবে পরিচালিত করার জন্য আগামী দিনে কি করতে হবে সেই প্ল্যানের ঘোষণা তিনি করলেন। সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আরেকটি বিষয় খুব ভালো লেগেছে, যেটা উনি ফ্যামিলি থেকে শিখেছেন। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি কারোর সমালোচনা করতেন না, মান্না ভাই তার উইটনেস থাকবে। 1975-এর পট পরিবর্তনের পর আমরা কখনো শুনিনি উনি বিগত সরকার নিয়ে কোনো সমালোচনা করেছেন। আপন মনে দেশকে ভালোবেসেছেন, দেশাত্মবোধ দিয়ে তিনি কাজ করেছিলেন। আমরা দেখেছি দেশমাতা বেগম খালেদা জিয়া 2024-এর 5ই আগস্টের পরে তিনি বেরিয়ে এসেছেন, কিন্তু একটিবারের জন্য উচ্চারণ করেন নেই এই নিপীড়িত নির্যাতিত তিনি হয়েছিলেন। আজকে আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম যে জনাব তারেক রহমান একটিবারের জন্য এই 17 বছর তিনি যে তার প্রিয় ছোট ভাই কোকোকে হারিয়েছেন, মা আজকে মৃত্যুসজ্জায় রয়েছে, লাখ লাখ কর্মী পঙ্গু হয়েছে, মানুষ ঘুম হয়েছে, খুন হয়েছে, কত মা কেঁদে বেড়াচ্ছে, কিন্তু একবারও তিনি সেই কথাটি বলেননি। তিনি আশা করছেন কিভাবে ভবিষ্যৎ বাংলাদেশকে তিনি গড়ে তুলবেন, যে বাংলাদেশের সমাজ হবে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ন্যায় বিচার ইনসাফের বাংলাদেশ। আমরা আবার আসবো অধ্যাপক ডক্টর কামরুল হাসান। এই উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, তার আগে আমি আপনার কাছে একটু রিলেট করতে চাই বেশ কিছু নতুন নতুন বিষয়। যেমন একটা হচ্ছে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় কোনো অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। আরেকটা হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। এখন আবার আজকে বললেন যে উই হ্যাভ এ প্ল্যান, আসলে প্ল্যানটা কি? ধন্যবাদ আপনাকে, আমার শ্রদ্ধেয় সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন। দেখুন, আজকের এই দিনটি এত তাৎপর্যপূর্ণ যে এখানে যা যা বলা হয়েছে প্রায় সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার উপস্থিতি আসলে একটা ভিন্ন মাত্রা তৈরি করেছে। তবে এই সব ইতিবাচক দিকের পাশাপাশি আমাদের যে বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে যে এই প্রত্যাবর্তন আসলে গণতান্ত্রিক পুনর্বাসনের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে এবং রাখতে পারে সেই বিষয়টি আলোচনা আসা খুব জরুরি। অসংখ্য ভালো দিক আছে আলোচনা করার, কিন্তু যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোই বোধহয় আলোচনায় আসা উচিত বেশি। দেখুন, আমরা বেনজির ভুট্টোর ইতিহাস জানি, সেই 1990 দশক থেকে 2000-এর মাঝামাঝি পর্যন্ত আমরা দেখেছি তিনি তো প্রায় 8-9 বছর এক্সাইলে ছিলেন, দেশে আসলেন, এবং সেখানে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হলো সেখানে রাজনৈতিক যেই ব্যবস্থাটা সেটা পুনঃস্থাপিত হয়েছে আমরা দেখেছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আন্তর্জাতিক যেই শক্তিগুলো আছে তারা নির্বাচন যেন সঠিক হয় তার একটা চাপ তৈরি করার বিষয় থাকে, সেটাও আমরা দেখেছি সেখানে হয়েছে, এবং কর্তৃত্ববাদের বিপরীতে বহুত্ববাদী একটা ধারা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে জনাব তারেক রহমানের আগমনে এই বিষয়গুলো ঘটবে কিনা। সেটা যদি আমরা চিন্তা করি তাহলে আর্জেন্টিনার দিকে যদি তাকাই, সেখানে ওয়ান পেরের তিনি দীর্ঘ 18 বছর এক্সাইলে ছিলেন, কিন্তু অনেকটা আমাদের জনাব তারেক রহমানের সঙ্গে মিল আছে। কিন্তু সংকট হচ্ছে সেখানের পরিস্থিতি এই প্রত্যাবর্তনের পর যা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট সংকট ছিল, কারণ সেখানে পলিটিক্যাল পোলারাইজেশন খুব শার্প হয়েছে, সংঘাত বেড়ে গিয়েছিল, যার কারণে প্রত্যাবর্তনের পর যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা অর্জন করা যায়নি। এখন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অনেকেই বিশ্লেষকরা মনে করেন খুব ক্ষতির কারণ হয়েছে, সেটা হচ্ছে জনগণের মধ্যে এক ধরনের মোবিলাইজেশন তৈরি হয়েছে। সেটা সত্য, কিন্তু সেটা এত বেশি আনরুলি ছিল, নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার এই আগমন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে যারা প্রশ্ন করেন নিন্দুকরা তারাও হয়তো বিশ্বাস করবেন। দেখুন, ওনার যে রাজনৈতিক অভিজ্ঞতা আছে, উনি বিরল ভাগ্যের অধিকারী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, তেমনিভাবে জন্ম থেকেই তিনি জ্বলছেন, এই কথাটাও কিন্তু সত্য। দেখুন, 1971 সনে যুদ্ধকালীন পুরো সময় তার পিতা যখন ছিল পুরোটাই হাউস অ্যারেস্ট ছিলেন। 81 সনে যখন পিতাকে হারান, পিতৃহারা এই মানুষটি পিতা স্নেহ এবং পরামর্শ ছাড়াই বড় হয়েছে। আমরা দেখেছি 2007-8-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই আমলে কি হয়েছিল, কিভাবে ব্রুটালি টর্চার করা হয়েছে এবং হাড়গোড় ভেঙে দিয়ে চিকিৎসার নামে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই যে দীর্ঘ সময় তার এই যে শারীরিক মানসিক অত্যাচার, এবং এক পর্যায়ে দেখুন একই পরিবারে কতগুলো আঘাত একসঙ্গে, এবং ওনাকে সব সইতে হয়েছে। উনি 15তে ভাইকে হারালেন, কোকোকে হারালেন, উনি 18তে মা অন্যায়ভাবে তাকে শাস্তি দেওয়া হলো, তিনি নিজে 80টারও উপরে মামলার আসামি হলেন, এবং তার স্ত্রী 3 বছর কনভিক্টেড হলো একটা ইয়েতে, এবং তার শাশুড়ি পর্যন্ত অভিযুক্ত হয়েছেন। তার মানে হচ্ছে এই পরিবারটায় এমন কোনো ব্যক্তি নেই যিনি ক্ষতিগ্রস্ত হননি। এরকম একটি পরিবারের বেঁচে থাকা, এক্সাইলে থাকা একটা মানুষ, যার বিরুদ্ধে টেলিভিশনে কথা বলা বন্ধ ছিল, মিডিয়ায় কথা বলা বন্ধ ছিল, তিনি কিন্তু ওই ব্যবস্থাটা সচল রেখেছেন। 8000 মাইল দূর থেকে একটা মানুষ যদি তার দলকে পরিচালনা করতে পারেন, এবং দায়িত্বটি তিনি জোর করে নেননি, মাতার সেই বিশেষ পরিস্থিতির কারণে তার উপর অর্পণ হয়েছে। যেমন জিয়াউর রহমানের উপর আমরা জানি যে 7ই নভেম্বর অর্পিত হয়েছিল দায়িত্ব, স্বাধীনতার ঘোষণার সময় যেমন ঘোষণার দায়িত্ব ছিল, আবারও অর্পণ হলো। ঠিক তার জীবিত জিয়া অনেকেই বলেন তারেক সাহেবকে, তার উপরেও এভাবে দায়িত্ব অর্পণ হয়েছে, এবং ঠিক
যতটা কঠিন অবস্থায় তিনি দেশ থেকে চলে গেছেন, আসলে একটা আর্মি ব্যাকড একটা তত্ত্বাবধায়ক সকল সরকার ছিল, ঠিক এখনও কিন্তু গণতান্ত্রিক সরকার নেই, ইন্ট্রিম একটি গভর্নমেন্ট এসে আপরাইজিংয়ের পরে পরিস্থিতি যদিও ডিফারেন্ট, কিন্তু এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা সেই 2007-08-এর মতো। এরকম একটা পরিস্থিতিতে তার এই দীর্ঘ অভিজ্ঞতায় তার যে প্রস্তুতি আছে সেটা নিয়ে আমার তেমন কোনো সন্দেহ নেই। তবে আমি আর্জেন্টিনার উদাহরণ দিয়ে বলতে পারি যে আমরা যদি জনগণ আনরুলি হয়ে যাই, আমরা যদি যা বলতে চাই সেটা না মানি, সেটা দলের ভিতরে হোক কিংবা বাইরে হোক, সেটা রাজনৈতিক হোক কিংবা ষড়যন্ত্র হোক, সেই ক্ষেত্রে কিন্তু তার এই প্রত্যাবর্তন এবং লিডারশিপ টোনের বাইরেও অন্য জিনিসের অনুপস্থিতিতে কাঙ্ক্ষিত ফলাফল না আসার ঝুঁকি তো একটা থেকেই যায়। যে মাহমুদুর রহমান মান্না যেটি শেষ করলেন কামরুল হাসান, এই জায়গা থেকে আপনার প্রশ্ন যে তারেক রহমানের প্রত্যাবর্তন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের চ্যালেঞ্জগুলো আসলে কি? প্রথম কথা হচ্ছে যে ধরেন আর মাত্র 2 মাসও নাই নির্বাচন। এই নির্বাচনটাকে ঘিরে তো অনেক রকম আশা যেমন আছে তেমনি শঙ্কাও আছে। নির্বাচন হয় না নিয়ে খুব কথাবার্তা ছিল, এখন মানুষ মনে করছে না নির্বাচনটা হবে, কিন্তু নির্বাচনটা কেমন হবে, আমরা যেরকম প্রত্যাশা করি সেরকম হবে কিনা, এই নির্বাচন সর্বজন গ্রহণযোগ্য একটা গুণমান সম্পন্ন হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে। একটা ইন্টারনাল ডিসিপ্লিন রাখে যারা, নির্বাচনের সময় সবচেয়ে বেশি প্রয়োজনীয় একটা বাহিনী বা ইনস্ট্রুমেন্ট যাই মনে করেন পুলিশ, ওই রকম অ্যাক্টিভ হয়নি, ওরকম সাজেনি এখন পর্যন্ত। ইলেকশন কমিশনে খুব ভালো কিছু করছে সেরকম না। আর টুকটাক করে আস্তে আস্তে যে ঐক্যের ভিত্তিতে লড়াই করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছিলাম, সেটা আমি মনে করি অনেকটা সঙ্গত, কারণ যেহেতু নির্বাচন সামনে অনেক পার্থক্য সূচিত হয়েছে। এখন আগের মতো জাতীয় ঐক্যের করে কথা কেউ বলছে না। নির্বাচনটা কি ভালো হবে এই ব্যাপারে বিরাট শঙ্কা আছে। আর তার চাইতে বড় কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো নির্বাচন আমরা সাধারণত সরকারের কাছে যদিও প্রত্যাশা করি, কিন্তু এই সরকারটা আবার সেই রকম সরকার না। এখন একটা ভালো নির্বাচন হওয়ার প্রত্যাশা মানুষ রাজনৈতিক দলগুলোর কাছে আশা করে, এবং সেখানে বড় দল হিসেবে বিএনপির উপরে অনেক আশা করে যে একটা ভালো নির্বাচন হতে পারে কিনা। এটা একটা বড় চ্যালেঞ্জ। এই নির্বাচনটা যদি ভালো হতে না পারে তাহলে তার দায় রাজনৈতিক দলগুলোর উপরে আসবে, এবং যে যত বড় দল, যে যত বড় নেতা তার উপরে সেরকম করে যাবে। এটা একটা তার চ্যালেঞ্জ। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরেন যেন তেন প্রকারের একটা নির্বাচন, সেই নির্বাচনের পরে আবার আগের মতোই থোড় বড়ি খাড়া বড়ি থোড় চললো, ওরকম নয়। মানুষ একটা সংস্কারের মধ্যে দিয়ে সমাজেরও গুণগত রূপান্তর চেয়েছে। আপনি জিজ্ঞেস করলেন না, মিলন সাহেবও বললেন, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন। মানে সেন্টেন্সটা খুবই চমৎকার। আমার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি? ধরেই নেই যে এই আন্দোলনের মধ্যে দিয়ে যে জন্মানো আকাঙ্ক্ষা একটা নতুন বাংলাদেশ হবে, সেই বাংলাদেশের চেহারা চরিত্র কি হবে সেটা আমরা ধীরে ধীরে হয়তো বুঝতে পারবো, আমাদের কাছে পরিস্ফুট হবে, কিন্তু তার একটা পরিকল্পনা থাকবে, নিশ্চয়ই একটা প্ল্যান থাকবে। সেই অর্থেই যখন বলেন আমার একটা প্ল্যান আছে, এটা শুনে আশাবাদী হওয়ার ইচ্ছা হবে সবার। ইতিমধ্যে আমি দেখলাম যে 3-4 দিন ধরে উনি কৃষিবিদ ইনস্টিটিউশনে সেমিনারও হয়েছে, সেখানে বেশ কিছু কথা বলেছেন। খেয়াল করবেন, যখন আপনি বলছেন দেশ গড়ব তার প্ল্যান, তখন আবেগের ব্যাপার নয়। উনি কত বড় নেতা, তার উপরে বিরাট সব প্রশস্তি গাইলেন, অনেক প্রশংসা করলেন, অনেক তার গুণাবলীর কথা বললেন। ওটা আপনার কাজে লাগছে না। আপনার কাজে লাগছে প্ল্যানগুলো কি, এই প্ল্যানগুলো কতখানি অ্যাপ্লিকেবল, এই প্ল্যানগুলো কতখানি সাকসেসফুল হতে পারে, এর ত্রুটি কি, ওই আলোচনা আমরা জানিনি। আমরা জানি না আসলে ওনার পরিকল্পনা হোল চিজটা কি, ওটা প্রেস করে দিয়ে। মুজাহিদ ইসলাম সেলিম, তারেক রহমানের প্রত্যাবর্তন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের যে প্রশ্নটা ছিল মাহমুদুর রহমানের কাছে, একই প্রশ্ন আপনার কাছে, চ্যালেঞ্জগুলো কি? ধন্যবাদ। চ্যালেঞ্জগুলো কি, এটাই হলো সবচেয়ে পার্টিনেন্ট কোশ্চেন। এবং আমরা অবশ্যই ইতিহাস সম্পর্কে এই অভিজ্ঞতা নিতে পারি যে ইতিহাস সৃষ্টিতে ব্যক্তির ভূমিকাকে কোনো সময় অস্বীকার করা যায় না, কিন্তু এই সবচেয়ে বড় সত্য হলো ইতিহাস নির্মাণ করে জনগণ। সুতরাং আমাদের দেখতে হবে যে তার প্রত্যাবর্তনটা জনগণের প্রত্যাশা এবং তার প্রয়োজনীয় যেই উপাদানগুলো আমাদের রাজনীতিতে এবং সমাজে নিয়ে আসা দরকার, সেটা ফুলফিল করার ক্ষেত্রে এই প্রত্যাবর্তনটা কিভাবে কতটুকু ভূমিকা পালন করছে। কিন্তু তার আগে আমি বলবো যে তারেক জিয়ার প্রতি অবিচার করা হয়েছে। যেইভাবে তাকে পারসিকিউট করা হয় 1/11-এর ওই সময়কালে, এবং তার উপর শারীরিক এবং অন্যান্য অত্যাচার করা হয়, এবং নানান রকম কায়দা করে তাকে নির্বাসনে পাঠিয়ে দিয়ে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার যেই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে, সেটা হলো কোনোরকম প্রতিপক্ষ যাতে আর এখানে অস্তিত্বমান না থাকে। তাদের ফিলসফি ছিল এই উন্নয়নের কথাই। শেখ হাসিনা বলতো আই হ্যাভ এ প্ল্যান, তিনি কোনোদিন বলতেন না আই হ্যাভ এ ড্রাফট প্ল্যান, অ্যান্ড আমি ড্রাফট প্ল্যান জনগণের সঙ্গে কনসাল্ট করে এটাকে চূড়ান্ত করব। উনি আই হ্যাভ এ প্ল্যান, অ্যান্ড সেই প্ল্যান কার্যকর করার জন্য তিনি কি বলতেন? উন্নয়ন নিশ্চিত করতে হবে। উন্নয়ন নিশ্চিত করার জন্য স্টেবিলিটি এসেনশিয়াল। স্টেবিলিটি এসেনশিয়াল হলে গভর্নমেন্টের কন্টিনিউটি নিশ্চিত করতে হবে। গভর্নমেন্টের কন্টিনিউটি চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার।
এই স্লোগানের ভিত্তিতে দেশপ্রেমের প্রশ্নের সঙ্গে তিনি কন্টিনিউটি অফ গভর্নমেন্টটাকে যুক্ত করায়, এটা নিশ্চিত করার জন্য যদি 100 লোককে হত্যা করতে হয়, ইট ইজ এ পেট্রিয়টিক টাস্ক। যদি 100 কোটি টাকা লুটপাট করে ক্যাডার পালতে হয়, ইট ইজ এ পেট্রিয়টিক টাস্ক। এভরিথিং এই ধারায় নিয়ে আসলো এবং রাষ্ট্রটাকে সেইভাবে সাজিয়ে ফেললো, এবং এই চিন্তাধারায় কিন্তু ফ্যাসিস্ট চিন্তাধারায় নিয়ে যায় একটা মানুষকে। আমাদের এইখানে খুবই সতর্ক থাকা প্রয়োজন যে ফ্যাসিস্ট ডিক্টেটরশিপ মাস্ট নট বি রিপ্লেসড বাই এ হিউম্যানিটেরিয়ান ডিক্টেটরশিপ অর ক্লেম টু বি এ হিউম্যানিটেরিয়ান ডিক্টেটরশিপ। এবং এই ব্যাপারে নিশ্চয়ই জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে যে এটা যেতে হয়। এখন মানে কংক্রিট সিচুয়েশনে যদি আসি, শেয়ার করে দিচ্ছি, কংক্রিট সিচুয়েশনের প্রশ্ন যদি আসি, আমাদের রাজনীতিতে অনেক কিছু প্রয়োজন, অনেক মৌলিক পরিবর্তন দরকার, কিন্তু সবচেয়ে আগে দরকার একটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, এবং সেই জন্য ইলেকশন ইজ এ কার্ডিনাল কোশ্চেন। এবং আমাদের সঙ্গে রাজনৈতিক মতবিরোধ যার যেখানেই থাকুক অন দিস কোশ্চেন, যে ইলেকশন হবে কি হবে না, একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ অ্যান্ড রিয়াকশনারি এক্সট্রিম রাইট কমিউনাল মিলিটেন্টস তারা বেনিফিটেড হয় ইফ দের ইজ নো ইলেকশন। বিএনপির সঙ্গে আমাদের অনেক ডিফারেন্স আছে, কিন্তু আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে ইলেকশন চাই, বিএনপি হয়তো তার অ্যাঙ্গেল থেকে। এখানে আমাদের কনসেন্ট্রিসিটি আছে। এই টাস্কটা ফুলফিলড হওয়ার দিকে তার প্রত্যাবর্তনটা কাজ করবে বলে আমি মনে করি, যদি কেননা হি উইল হ্যাভ দ্য কমান্ড ওভার বিএনপি, এবং বিএনপি এই কমান্ড থাকলে পরে তার ক্যাডার কর্মী সবাই যদি গণতন্ত্রের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই ট্রান্সফরমেশনে ভূমিকা পালন করে, তাহলে পরে আমরা কিন্তু এইটাকে একটা শুভ প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত। আনম এহসানুল হক, আপনার কাছে আবারও যেতে চাই। আলোচনা হচ্ছিল প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে, প্রসঙ্গত নির্বাচনের বিষয়টি এসেছে। নির্বাচন হলেই এই যে এখন যে অবস্থা, এটা অনেকেই বলছে অস্বাভাবিক অবস্থা, এই অস্বাভাবিকতা কেটে যাবে কিনা? আমার অগ্রজ এখানে দুজনেই রয়েছেন, সেলিম ভাই তো আমাদের সবার আগের দিন, ওনাদের উপলব্ধি, আমাদের উপলব্ধি, জাতির উপলব্ধি, there is no other alternate, only the way to take exit either for the democracy or Dr. Yunus, একটাই ইলেকশন, এর কোনো বিকল্প নেই, এটা হতেই হবে। এই যে ইলেকশন হচ্ছে কিনা, হতে দেওয়া হবে কিনা, এই যে কারণগুলি খুঁজে বেড়াচ্ছে, সেই জায়গাটিতে উনি যেটা বললেন খুব কুল ওয়েতে এটাকে হ্যান্ডেল করতে হবে পলিটিক্যালি। এবং আমি সত্যি দেখতে পাচ্ছি যে আমাদের লিডার জনাব তারেক রহমান উনি প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করছেন টাইমলি। ধরুন অন্যান্য দলগুলি, বিশেষ করে জামাত, 1 বছর আগে নমিনেশন তারা দিয়ে দিয়েছে, বিএনপি কিন্তু তা দেয়নি। যখন বাজারে চাউল হলো যে নির্বাচন নাও হতে পারে, ঠিক তেমনি একটি মুহূর্তে তিনি আমাদের মনোনয়নগুলো ডিক্লেয়ার করে দিলেন। হঠাৎ করে সারা দেশ নির্বাচনমুখী, উৎসবমুখী হয়ে গেল। দেখুন, আমরা ইনকলাব মঞ্চের হাদিকে হারিয়েছি, অত্যন্ত বেদনাদায়ক, ক্ষুদ্র একটি জীবন। আমি বলবো 1 বছর জীবনে সে কতটা পপুলারিটি পেয়েছে। সেই হাদির এই গুলিবর্ষণ হওয়ার পরপরই আমাদের প্রিয় নেতা ওনার আশা প্রস্তুতি নিয়ে তারিখ ঘোষণা করে দিলেন, অর্থাৎ যে নির্বাচন ভণ্ডুল করার জন্য তোমরা যা চেষ্টা করছো, আমরা তাদের কোনো ছাড় দেবো না। আজকে দেখুন, যেটা উনি আবার তৃতীয়বারে একটি পয়েন্ট বললেন, এই যে উইটনেসিং করা, এই বিশাল ঐতিহাসিক, ওনারা বলবেন এত বড় ঐতিহাসিক প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা, আর কখনো হবে কিনা, সেই জায়গাটি দেখুন। আজকে সারা জাতিকে তিনি সাক্ষী রেখে শপথ করালেন যে আমি আপনাদের নিয়ে দেশ গঠন করব। এটিও একটি ঐতিহাসিক, বাট ইট ইজ অল্টারনেটলি এ থ্রেট টু আদার্স, যেমন ফ্যাসিস্টদের, যারা এই ধরনের পরিকল্পনা করে নির্বাচন ভণ্ডুল করবে, ফ্যাসিস্টদেরকে প্রশ্রয় দিবে, তাদের জন্য ইটস এ ক্লিয়ার মেসেজ যে নো, এই জাতি আর মেনে নেবে না। সেটাও কিন্তু আজকের এই বিশাল সম্বর্ধনা দিয়ে জাতিকে তিনি বোঝাতে পেরেছেন। তারপর মানবে যেটা বললেন যে ওনার প্ল্যান, ইয়েস, প্ল্যানগুলি উনি অনেকগুলো গ্রুপ করে, যেটা কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, এবং ওনার কতগুলি রিসার্চ গ্রুপকে নিয়ে আমার এডুকেশনের ব্যাপারে আমি জানি যে আগামী দিনে বাংলাদেশে কিভাবে এই ভিশনারি লিডারশিপকে সাকসেসফুল করা যাবে এবং তার জন্য কি প্ল্যানের দরকার, সে খসড়াগুলো তৈরি করেছে। ধরুন, কৃষকের জন্য কি প্রয়োজন, একজন বিধবা নারীর জন্য কি প্রয়োজন, একজন শিক্ষিকার জন্য কি প্রয়োজন, একজন শিক্ষার্থীর জন্য কি প্রয়োজন, একজন স্বাস্থ্যসেবার জন্য কি প্রয়োজন, বা তাদের মাসিক ভাতা পাওয়ার জন্য কি, প্রত্যেকটা জিনিস তিনি স্পেল আউট করেছেন এবং দীর্ঘ গবেষণার মধ্য দিয়ে যেটা হওয়া সম্ভব সেটাকে নিয়ে গবেষণা করে তিনি দিচ্ছেন। উনি মেটিকুলাসলি প্রত্যেকটা ডিজাইন করেছেন এবং একের পর এক সেগুলি জাতির সামনে উপস্থিত করছেন, এবং জাতি সেটাকে বিশ্বাস করছে। কারণ দেখুন, জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া জীবনে অর্থ বিবয় কোনো কিছুই তারা করেননি, তারা দেশকে ভালোবেসেছেন এবং বাংলাদেশের সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন এই পরিবারটি। স্বাধীনতা যুদ্ধ হতে শুরু করে এই পর্যন্ত ওনাদের মতো স্যাক্রিফাইস কোনো পরিবার করেনি। এই যে ওনার হৃদয় থেকে দেশের দেশত্ববোধ, দেশপ্রেম, ভালোবাসা বেরিয়ে আসছে, সেই কথাগুলি আজকে ওনার মুখ দিয়ে বেরিয়ে আসলো। এবং সেই সাথে তিনি সবচেয়ে মহান আল্লাহর কথা তিনি বললেন, আল্লাহ যাকে সম্মান দিতে চায় তাকে সম্মান দেন, আল্লাহ যাকে সম্মান দিতে চায় না তার সম্মান কেড়ে নেন। এই যে অগাধ ধর্মের প্রতি তার অনুগত্যতা, বিশ্বাস,
যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ছিল, ওনার ভিতরে এটি ছিল, এবং তারই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া এবং তারই ধারাবাহিকতা জনাব তারেক রহমানের ভিতরে এসেছে। আজকে এগুলি প্রতিফলিত হয়েছে। দেখুন ওনার জীবনে এর চেয়ে বড় সমাবেশ পেতে হলে ওনাকে কতটা কঠিন দেশাত্মবোধ নিয়ে পরিশ্রম করে ওনাকে এই দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, ইনসাফের বাংলাদেশ করতে হবে, এটা উনি নিশ্চয়ই জানেন। এবং সেই ভিশন নিয়ে, সেই ইচ্ছা নিয়ে তিনি আজকে বাংলাদেশে মাটিতে এসেছেন এবং তিনি করবেন, সেটা আমরা ওনার চোখে মুখে, আর যারা আজকে আমরা সারা বাংলাদেশের জনগণ ওনার দিকে তাকিয়েছিলাম এই প্রত্যাবর্তন দিনে, আমরা শুনবো সেই কাহিনী। সেই ক্ষেত্রে নির্বাচনকে বন্ধুর করা কোনো অবস্থাতেই সম্ভব নয়, এটা আমার দৃঢ় বিশ্বাস। অধ্যাপক কামরুল হাসান, এই যে প্রত্যাশার কথা বলা হচ্ছে, আকাশচুম্বী প্রত্যাশা, এই প্রত্যাশা এবং প্রাপ্তির ফারাকটা কি মানে স্বাভাবিক থাকবে, নাকি এটাও মানে মানুষের পূরণ হতে গিয়ে হতাশা তৈরি হবে? দেখুন, এটা সময় বলে দেবে। মান্না ভাই একটা কথা বলছিল যে এই প্রত্যাবর্তনের সবচেয়ে বড় ইমপ্লিকেশন হচ্ছে এটা একটা ডেমোক্রেটিক টেস্ট। এখন এটার দুটো দিক আছে, একটা হচ্ছে ডেমোক্রেসি আর হলো কনফ্রন্টেশন। আমরা উদাহরণে দেখেছি আর্জেন্টিনা, বলিভিয়ার মতো দেশগুলোতে, ইভেন পাকিস্তানের যে সাইকেলগুলো ছিল, অধিকাংশ ক্ষেত্রে এই প্রত্যাবর্তনের পরও কিন্তু এই কনফ্রন্টেশনই আসলে সাস্টেইন করেছে, ডেমোক্রেসি ফেরত আসেনি। কিন্তু বিপরীতে আমরা যদি সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার হিস্ট্রিটা দেখি, 17 বছর কারারুদ্ধ ছিলেন, এটা আইসোলেশনের ছিল, এক্সাইলের চেয়েও খারাপ ছিল, এত আইসোলেশন। কিন্তু তিনি যখন ফেরত আসলেন তখন উনি বিরোধের বিপরীতে বোঝাপড়ার যে জায়গাটা, সেটা তৈরি করতে পেরেছিলেন। উনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং সমন্বয় সাধনের যে রাজনীতি, সেটা করতে পেরেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো একজনের দায়িত্ব, ইটস নট ওয়ান ম্যান জব, ইটস এ টিম ওয়ার্ক। যত রাজনৈতিক দল আছে, জনগণ আছে, ব্যক্তি আছে, যারা নিয়ন্ত্রণ করছে, প্রভাব বলয়ে যারা থাকে, তাদেরও এরকম সদিচ্ছা একটা থাকতে হবে। তার মানে হচ্ছে প্রত্যাবর্তন ট্রান্সফরমেটিভ যদি হয় এবং তা যদি আপনার প্রতিশোধ না বরং সমন্বয় সাধনের ভিত্তিতে হয়, তাহলে কিন্তু প্রত্যাশা তৈরি হয়। তো আমি জনাব তারেক রহমানের ক্ষেত্রে আমার একটা প্রত্যাশা ব্যক্ত করার জায়গা আছে। আমার স্মরণ আছে, আপনাদের স্মরণ থাকার কথা, শেখ হাসিনা যখন পালিয়ে যান সেদিনই জনগণের উদ্দেশ্যে তিনি একটা মেসেজ দিয়েছিলেন। সেটার একটা মেসেজটার প্রথম বাক্যটা ছিল, দ্য জয় অফ ভিক্টোরি ইজ ম্যাগনিফাইড ওয়েন দ্য ডিফিটেড আর সেফ। দিস ওয়ান সেন্টেন্স ইজ এনাফ টু এক্সপ্রেস হিজ অপিনিয়ন অ্যান্ড ফিলসফি। তার মানে হচ্ছে, যেখানে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন 5 লক্ষ লোক মারা যাবে, সেখানে 5 জন লোক মারা যায়নি। তার মানে হচ্ছে তিনি যেই প্রত্যাশা ব্যক্ত করেছেন, জনগণ সেই প্রত্যাশায় সাড়া দিয়েছে, একটি প্রাণও কিন্তু যায়নি। পরবর্তীতে যেগুলো গিয়েছে সেগুলো একান্তই ব্যক্তিগত, এবং তার নির্দেশনা পালন করা না করার কারণে দলের বাইরে যা কিছু হয়েছে, এই ব্যক্তি তারেক রহমানকে সামনে রেখে বলতে পারি, আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি, ব্যক্তিগতভাবে যেটুকু সম্পৃক্ততার মধ্যে আছি, কখনো মিসগাইডেড হওয়ার বা মিসগাইড করার কোনো কিছু পাইনি। ফলে আমার এই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস বলতে চাই, কেউ যদি সৎভাবে, সুন্দরভাবে, সঠিকভাবে কোনো কিছু করতে চায়, যেমন বিশ্ববিদ্যালয় নির্বাচনের কথাই ধরুন, আমি তো নিজে একটা নির্বাচন পরিচালনা করেছি। I was really free to conduct the election, এবং যেটা হবার তাই হয়েছে। যেটা হবার অনেকগুলো সামান্য ভুল ত্রুটি তো থাকবেই, আমরা দীর্ঘ সময় পর করেছি। কিন্তু এই যে জায়গাটা 17 বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনর্জীবিত করার তার যে অঙ্গীকার, কোনো না কোনো অর্থে নিজের দলের সাথে সম্পৃক্ত ভাতৃপ্রতিম সংগঠন যদি আমরা ধরে নিই, সেটাকে ঝুঁকিতে ফেলেও এই ধরনের একটা নির্বাচনের পক্ষেই তিনি কথা বলেছেন। তার মানে সেই মানুষটি জাতীয় নির্বাচন যখন চান, তার ইচ্ছা দেশকে সামনে নিয়ে, সার্বভৌমত্বকে সামনে নিয়ে। সেই জন্য আমার আসার জায়গাটা হচ্ছে এটা, যিনি নির্বাচনের পর 24-এর গণঅভ্যুত্থানের পর তিনি এভাবে জনগণের উদ্দেশ্যে বলতে পারেন যে ডিফিটেড যারা, তারা যদি সেফ থাকে, তাহলে বিজয়ের আনন্দ সবচাইতে পরিতৃপ্তির সাথে গ্রহণ করা যায়। তাহলে সেখানে অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিশোধের বিপরীতে সমন্বয় ধর্মী যে রাজনীতি, সেটাকেই কিন্তু প্রতিফলন করে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে এই দলের সমর্থক কর্মী যারা আছেন, তারা এই ফিলসফিটা উপলব্ধি করা এবং সেই অনুযায়ী চলা। আমরা দেখেছি যেখানে ব্যত্যয় ঘটেছে, তিনি কিন্তু বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, অ্যান্ড দিস ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড, টু ক্লারিফাই হিজ পজিশন, তাই না? সেই জন্য আমি মনে করি প্রথমে ঘর ঠিক হতে হবে, দলের মধ্যে ওনার যে ফিলসফিটা, তার বাবার যেটা ছিল, তার মায়ের যেটা ছিল, সেই ফিলসফিটাকে রিয়েলাইজ করতে হবে, এবং নিজের ঘরে যখন এই শৃঙ্খলা আসবে, তখন তার পক্ষে অনেক বেশি সহজ হয়ে যাবে অন্য জায়গায়। দেখুন, উনি 8000 মাইল দূরে থেকেও শুধু বিএনপি নয়, সেই পুরনো কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট মাফিয়া সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি প্রায় 63-64 দলকে এক করে সংগ্রাম চালিয়ে যাওয়ার সক্ষমতা প্রদর্শন করেছেন। দিস ইজ কল লিডারশিপ টোন। কিন্তু লিডারশিপ টোনই যথেষ্ট নয়। সেই জন্য আপনার অবশ্যই রাজনৈতিক সুযোগ, একটা অপরচুনিটি এসেছে, এখানে লিডারশিপ টোন দরকার। একই সঙ্গে এই ফিলসফিটাকে যারা ধারণ করবার কথা, তাদেরকে কিন্তু ধারণ করতে হবে। এখন আপনি প্রকাশ্যে আমি এখানে বলে গেলাম একটা, কিন্তু আমি পরে অন্য একটি কাজ করলাম, লিডারের করার কি থাকবে? সেই জন্য আমার ধারণা, বাংলাদেশ দীর্ঘ সময় 2-1টি ব্যতিক্রম ছাড়া অভিভাবকদের কাছে প্রতারিত হয়েছে।
ফলে বারবারই ছাত্র জনতা প্রাণ দিতে হয়েছে। এবার আমাদের ছাত্র জনতার একটা বিশেষ টোন আছে, বিশেষ চাওয়া আছে, যেটা গণপ্রত্যাশা, এবং সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না থাকার যেই দায় এবং যে কস্ট সেটা পে করতে হবে, সে যে রাজনৈতিক দলই হোক অথবা যে নেতাই হোক। আপনি লক্ষ্য করবেন ফ্রম ডে ওয়ান এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জায়গা থেকে শুরু করে, সততার জায়গা থেকে শুরু করে, তিনি কিন্তু প্রত্যেকটা জায়গায় পিন পয়েন্ট করার চেষ্টা করছেন, আই হ্যাভ এ প্ল্যান। যেমন ধর্ম নিয়ে আমার মিলন ভাই একটা কথা বলেছেন, বারাক ওবামা 2014 আপনার মনে আছে ওয়ার অ্যান্ড টেররে ISIL এর বিরুদ্ধে যখন সংগ্রাম ঘোষণা করে, তখন মিশর, সৌদি আরব, পাকিস্তান এরা কিন্তু পক্ষে কথা বলেছিল, কিন্তু তিনি বলছিলেন যে রাজনীতি ধর্ম দ্বারা প্রভাবিত হতে পারে, কিন্তু রাজনীতি ধর্মীয় কাঠামোর ভিতর ঢুকে যেতে পারে না। এই যে তার ধর্ম এবং রাজনীতির সাথে অপূর্ব সমন্বয়ের একটি জায়গা, যেটা তার পিতার কাছ থেকে ইনহেরিট করেছেন, এটা অসাধারণ একটা সমন্বয় জায়গা। এবং আহমেদ সফার তো একটা কথা আছেই, এদেশের সেই রাজনৈতিক দল কখনো সাস্টেইন করতে পারবে না যারা এদেশের মানুষ এবং ধর্ম যেটা আছে সেই জায়গাটা অ্যাড্রেস করতে ব্যর্থ হবে। ফলে আপনি দেখুন জিয়াউর রহমান এবং তারেক জিয়া প্রত্যেকেই ধর্মের প্রসঙ্গটা যখন এসছেন তখন কিন্তু অত্যন্ত স্পষ্ট